দেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই 92% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়ক এদেশের লক্ষ ছাত্র জনতার নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অভিভাবক, যিনি পল্টন শাহবাগ ছাত্র জনতার নেতাকে একাকার করেছিলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনায় হাফিজাহুল্লাহ। বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনায় হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সভাপতি, আজকে সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনায় দামাত বরকাতুল আলিয়া, সাম্য ভূমিষ্ঠ সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে এবং অপরাধীদের বিচারের দাবিতে আজকে সমাবেশ। ভারত সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এই ভারত এক সময় ছিল মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের শাসন। দীর্ঘ 750-800 বছর পর্যন্ত এই পাক ভারত উপমহাদেশের শাসক ছিল মুসলমান। কিছু মুনাফিকের মুনাফিকির কারণে 200 বছর ব্রিটিশ শোষণ করেছে, নির্যাতিত হয়েছিল মুসলমান। আবার মুসলমানের আন্দোলনের ভিত্তিতেই এদেশ থেকে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছিল। ব্রিটিশ যাওয়ার পরে ভেবেছিলাম এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, প্রত্যেকের অধিকার ফিরে পাবে, কিন্তু ভারত তা করে নাই। আবার আন্দোলন সংগ্রাম করে পাকিস্তান নামে একটা ভূখণ্ড অর্জন করেছিলাম। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, অধিকার ফিরে পাবে, কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদেরকে আমাদের অধিকার না দেওয়ার কারণে আবার তাঁদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার। ভেবেছিলাম এবার মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শাসক ছিল তারা এদেশের মানুষের আকাঙ্ক্ষা এবং চাহিদা বাস্তবায়ন করতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। দলীয়করণ, ব্যক্তিকরণের মাধ্যমে, জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে ধ্বংস করে ফেলেছে। ভারতকে বন্ধু বানিয়েছে, অথচ যার ভারত বন্ধু থাকে তার শত্রু প্রয়োজন হয় না। আপনারা জানেন সিকিম এক সময় স্বাধীন রাষ্ট্র ছিল, ভারতের খুবই বন্ধু ছিল, কিন্তু লেন্দুব দর্জির মতো এক চাটুকার এবং মোশায়েফকে সৃষ্টি করে সেই সিকিমকে ভারতের করদ রাজ্য হিসাবে নয়,
ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল। আপনারা জানেন হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, ব্রিটিশ বলেছিল তোমরা স্বাধীন থাকবে, কিন্তু সেই স্বাধীন রাষ্ট্রকে পরাধীন করে ভারতের মধ্যে হায়দ্রাবাদকে নিতে বাধ্য করেছিল। আপনারা জানেন কাশ্মীর স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু এই ভারত সেই স্বাধীনতাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে। আজকে বাংলাদেশ স্বাধীন, ভারত থেকে স্বাধীন হয়েছে, কিন্তু লেন্দুব দর্জির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈরি করে ওদের গোলামি বানাবার চক্রান্ত করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন, তারা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আন্দোলন করতে পারে, না খেয়ে থাকতে পারে, তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে, তাদের সব কিছু উৎসর্গ করতে পারে। একজন বাংলাদেশকে গোলাম বানাতে পারে নাই। আজকে তারা কি করেছে? ফারাক্কা বাঁধ দিয়েছে। ফারাক্কা বাঁধের মাধ্যমে আপনারা জানেন এক সময় আমাদের বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ ছিল, পানি ব্যতীত ফসল করা যাইত না। এর জন্য ওরা ফারাক্কা বাঁধ দিয়ে আমাদের দেশকে মরুভূমি করেছে, কিন্তু তারপরে বাংলাদেশের মানুষ ওর কাছে মাথা নত করে নাই। আজও ফারাক্কা বাঁধের সমাধান হয় নাই, আজও তিস্তার সমাধান হয় নাই। আজকেও প্রবাহিত ভারত থেকে যে নদী এবং খালগুলি আছে তার পানির ন্যায্য ইচ্ছা এখন আমরা পাই নাই। ওদের পানির দরকার নাই, ওরা প্রতি বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব, যেই বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব, যখন প্রয়োজন হবে পানি বন্ধ করে রাখবো, তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে। ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে, আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের 92% মানুষদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারে বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের 92% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে। আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 2010 সালে, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই 92% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোনো সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যারা শাসন করেছে, এই যে যারা গোটা ব্রিটিশকে রড়িয়ে দিয়েছে, তসনস করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো
আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদী বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 92% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে, তাঁতি, কামার, মজদুর, যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন, প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে মেতর, কামার, ঋষি এবং তাঁতিদের অধিকার। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এখানে ভেদাভেদ থাকবে না, এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 1.5 ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না। এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য, কোন মন্ত্রীদের জন্য, বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এরকম বাংলাদেশ আমরা চাই না। এখানে কে উপদেষ্টা, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, সবার জন্য রাস্তা সমান, সবার জন্য অধিকার সমান না। আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না এই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরির অভাবে ঢুকে দিলে মরবে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে। সেই বাংলাদেশে দেখতে চাই না। আমি দেখতে চাই না সেই বাংলাদেশ। কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে, কেউ পড়বে না। কেউ পরিধান করবে, কেউ পরিধান করবে না। কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো, দুঃখ কষ্টে থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো, আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালই নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দোস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো এই মানে লোক দেখানো,
কোনো ঐক্য আমরা চাই না, আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য। যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং এই সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ, নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। সব জায়গায় যে ধর্মের লোক যেই গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চেমের গোশ খান, কোনো সমস্যা নেই। কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।